হ্যালো এভরিওয়ান, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, রৈখিক প্রোগ্রাম বিধি, যেটাকে ইংরেজিতে লিনিয়ার প্রোগ্রামিং বা সংক্ষেপে এলপিপি বলে। তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে এবং না স্কিপ করে দেখবে, কারণ স্কিপ করে দেখলে তোমাদের ভিডিওটি বা অঙ্কগুলো বুঝতে অনেকটা অসুবিধা হবে। ঠিক আছে? তাছাড়া এই চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। দেখো, আমরা দৈনন্দিন জীবনে প্রচুর বাধার সম্মুখীন হই এবং সেই বাধাগুলোকে অতিক্রম করার জন্য আমরা তার বেস্ট ওয়ে বের করার চেষ্টা করি। অর্থাৎ বাধাগুলোকে মাথায় রেখে আমরা রেজাল্টটা যাতে বেস্ট হয় তারই চিন্তাভাবনা করে থাকি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেখানেও আমাদের কিছু বাধা দেওয়া থাকবে। সেই বাধাগুলোকে আমরা সামনে রেখে কিভাবে তার সর্বোৎকৃষ্ট ফল পাবো, সেই প্রচেষ্টা আমাদেরকে কিন্তু করতে হবে। ঠিক আছে? আর এই বাধাগুলোকে সামনে রেখে সর্বোৎকৃষ্ট ফল পাওয়ার এই প্রচেষ্টা থেকেই একটা নতুন অঙ্কের ধারা উন্মুক্ত হয়েছে। তার নাম হচ্ছে অপারেশন রিসার্চ। এখন এই অপারেশন রিসার্চের অনেকগুলো প্রসেস রয়েছে। এই প্রসেসের সাহায্যে আমরা সর্বোৎকৃষ্ট মান পাওয়ার চেষ্টা করি। তার মধ্যে আমাদের সিলেবাসে রয়েছে এলপিপি। এলপিপি অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং। এই লিনিয়ার প্রোগ্রামিং এর প্রোগ্রামিং কথার অর্থ জানো? প্ল্যানিং। কিসের প্ল্যানিং? ধরো আমি একটি নতুন ফ্যাক্টরি খুলব। এখন ফ্যাক্টরি খোলার জন্য আমাকে অবশ্যই জানতে হবে যে সেই ফ্যাক্টরিতে কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আমার কী কী কাঁচামাল লাগবে। এখন কাঁচামালগুলো কেনার খরচ পড়বে। সেই কাঁচামালগুলোকে আবার ফ্যাক্টরিতে নিয়ে আসার জন্য ট্রান্সপোর্টেশন খরচ রয়েছে। এরপর আমাকে জানতে হবে যে সেই ফ্যাক্টরিতে কতগুলো মেশিন লাগবে, কতজন লোক কাজ করবে, আবার একটা মেশিন একটা নির্দিষ্ট সময়ে কটি প্রোডাক্ট তৈরি করতে পারছে, আবার সমস্ত মেশিন দিয়ে একটা নির্দিষ্ট সময়ে যতগুলি প্রোডাক্ট তৈরি হচ্ছে সেখানে আমার প্রফিট কী হচ্ছে, সেই প্রফিটকে কীভাবে ম্যাক্সিমাম করা যায়। ঠিক আছে? তো এসব কিছুই প্ল্যানিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে? এখন একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, আমাকে এমন কিছু করতে হবে যাতে আমার যেখানে যেখানে খরচ হচ্ছে, যেমন কাঁচামাল কিনতে, আবার ট্রান্সপোর্টেশনের যে খরচটা, সেই খরচটা যতটা কম করা যায়, যতটা মিনিমাইজ করা যায়, সে ব্যাপারে কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। আর যেখানে যেখানে আমার লাভ হচ্ছে, যেখানে যেখানে প্রফিট হচ্ছে, সেটাকে যতটা ম্যাক্সিমাইজ করা যায় সে ব্যাপারে কিন্তু আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ রিলেটেড যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো কিন্তু এলপিপিতে আমরা পাবো। ওকে? অর্থাৎ আল্টিমেটলি যেটা বুঝলাম যে সীমায়িত সংখ্যক সম্পদকে আমরা ব্যবহার করে যত কম খরচে কম সময়ে বেশি জিনিস উৎপাদন করতে পারি, অর্থাৎ খরচটা মিনিমাইজ করে এবং প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করে আমি যতটা ম্যাক্সিমাইজ করতে পারি। ঠিক আছে? এটাই কিন্তু আমার এলপিপির আসল উদ্দেশ্য বলা যেতে পারে। ঠিক আছে? দেখো, এলপিপিতে অনেক ধরনের প্রবলেম বা সমস্যা আছে। তার মধ্যে আমরা যদি ১ নম্বর বলি তাহলে হচ্ছে ডায়েট প্রবলেম, যেটাকে বাংলাতে তুমি বলতে পারো সুষম খাদ্য তালিকা সংক্রান্ত সমস্যা। ঠিক আছে? এখন এই ডায়েট প্রবলেম ব্যাপারটা কি? না, ডায়েট প্রবলেম হচ্ছে যে কোনো খাবারের মধ্যে ডায়েট অর্থাৎ সুষম খাদ্য। সুষম খাদ্য তৈরি করতে বিভিন্ন রকমের খাদ্য মেশাতে হয়, মিক্সড করতে হয়। এরপর সেই খাদ্য মিক্সড করার সময় আমাদের টাকা বা মূল্যটা যেমন সবচেয়ে কম হয় এবং ওই সবচেয়ে কম মূল্য দিয়ে আমরা সবচেয়ে বেশি পুষ্টিকর খাবার যাতে পাই, সেই যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোই আমার এই ডায়েট প্রবলেমের ক্ষেত্রে থাকছে। অর্থাৎ আল্টিমেটলি যদি এক কথায় বলো তাহলে কম টাকা খরচ করে বেশি পুষ্টিকর খাবার পাওয়ার যে সমস্যাগুলো, সেগুলো হচ্ছে ডায়েট প্রবলেম। ওকে? এরপর নাম্বার 2 প্রোডাকশন প্রবলেম, যেটাকে বাংলায় তুমি বলতে পারো উৎপাদক সংক্রান্ত সমস্যা। এখন প্রোডাকশন প্রবলেম কোনটা? ধরো আমি তোমাদেরকে যে উদাহরণটা দিচ্ছিলাম যে আমি ধরো একটা ফ্যাক্টরি খুলবো, সেই ফ্যাক্টরিটাতে আমি চেয়ার ও টেবিল তৈরি করব। ওকে? এখন চেয়ার টেবিল তৈরি করার জন্য আমার যে ফ্যাক্টরিতে যে সম্পদগুলি প্রয়োজন রয়েছে, সেই সম্পদগুলি কী, কী? এক হচ্ছে কাঠ, মেশিন, শ্রমিক, এগুলো থাকতে হবে এবং সময় তো অবশ্যই ধরাবাঁধা রয়েছে। তার মধ্যে এই সম্পদগুলোকে আমি কম ব্যবহার করে, ঠিক আছে? সম্পদগুলোকে যতটা সম্ভব কম ব্যবহার করে কতগুলো চেয়ার টেবিল বিক্রি করলে আমার সবচেয়ে বেশি মুনাফা হবে, সবচেয়ে বেশি প্রফিট হবে। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে যে সমস্যাগুলো, সেগুলোই হচ্ছে আমার প্রোডাকশন প্রবলেমের মধ্যে থাকছে। ওকে? আচ্ছা, এরপর নাম্বার 3 তে রয়েছে ট্রান্সপোর্টেশন প্রবলেম, যেটাকে বাংলায় তুমি বলতে পারো পরিবহন সংক্রান্ত সমস্যা। এটা কি? না, ধরো আমাদের অঙ্কের মধ্যেই থাকতে পারে যে 2টো শোরুম রয়েছে এবং 3টি গোডাউন আছে। এখন গোডাউন থেকে শোরুমে মাল যাবে। তার কাছে বিভিন্ন জায়গা থেকে মালগুলো নিয়ে আসার অপশন রয়েছে। কিন্তু কোন জায়গা থেকে কোথায় নিয়ে গেলে সবচেয়ে কম কস্টিংটা পড়বে,
সেই যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো এই সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, এছাড়াও 4 নম্বরে রয়েছে আবার ব্লেন্ডিং প্রবলেম, যেটাকে বাংলায় তুমি বলতে পারো মিশ্রণ সংক্রান্ত সমস্যা। ওকে, আবার এটা কি জিনিস? না, এটা হলো যে কোনো কিছু মিশ্রণ তৈরি করতে হবে, তাহলে কোনটা কোন অনুপাতে মিশালে তাহলে সবচেয়ে কম কস্টিং পড়বে এবং প্রফিটটা বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, তাছাড়া নাম্বার 5 এ রয়েছে অ্যাসাইনমেন্ট প্রবলেম, অর্থাৎ কাজ সংক্রান্ত সমস্যা, যে কোনো একটা কাজ কাকে দিয়ে করালে সবচেয়ে কম সময়ে কাজটি সম্পূর্ণ করা যেতে পারে। তাহলে এই ধরনের সমস্যাগুলো অ্যাসাইনমেন্ট প্রবলেমের দিকে পড়ে যাচ্ছে। নাম্বার 6 আছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, যেটা হয়তো কোনো জায়গায় কোনো ডিমান্ড আছে, তাহলে ওই মালটা কীভাবে সাপ্লাই করা যেতে পারে, কাকে দিয়ে সাপ্লাই করা যেতে পারে, এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের দিকে আমরা ফেলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম অল টোটাল 6 ধরনের আমাদের সমস্যা কিন্তু বা প্রবলেম কিন্তু এলপিপিতে থাকতে পারে। তো 6 ধরনের সমস্যার মধ্যে তোমাদের প্রথম যে 3 ধরনের সমস্যা রয়েছে, অর্থাৎ ডায়েট প্রবলেম, প্রোডাকশন প্রবলেম এবং ট্রান্সপোর্টেশন প্রবলেম, এই 3টি তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তোমাদের এই 3টি করলেই সব করা হয়ে যাবে। ওকে, ক্লাস 12-এর সেমিস্টার 4-এ তোমাদের রৈখিক প্রোগ্রামবিধি বা লিনিয়ার প্রোগ্রামিং থেকে অল টোটাল 5 মার্কস থাকছে। ওকে, একটি কোশ্চেন থাকবে যেটি 5 মার্কসের, তোমাকে সলভ করে দেখাতে হবে। ওকে, তো এখান থেকে মূলত তোমাদের 3 টাইপের কোশ্চেন থাকতে পারে পরীক্ষাতে। ওকে, তার মধ্যে এক হচ্ছে যে তোমাকে একটা বড় বিবৃতি দিয়ে দেবে, ঠিক আছে, বা একটা ভাষা দিয়ে তোমাকে বড় অঙ্ক দিয়ে দেবে, যেমন ধরো এই অঙ্কটা। ঠিক আছে? তো এখানে দেখো একটা বিবৃতিমূলক একটা কোশ্চেন, অনেক বড় ভাষা দিয়ে একটা কোশ্চেন দিয়েছে। এখন এই কোশ্চেনটাকে তোমাকে সমস্যারূপে প্রকাশ করতে হবে। দেখো নিচে লেখা আছে রৈখিক প্রোগ্রামবিধি সমস্যারূপে প্রকাশ করো, অর্থাৎ যেটা ভাষায় দিয়ে দেওয়া আছে সেটাকে তোমাকে সমস্যা আকারে প্রকাশ করে দেখাতে হবে। ঠিক আছে? এটা করলে তুমি 5 মার্কস পাবে। ঠিক আছে? তাছাড়া এত বড় বিবৃতি বা ভাষা দেখে কেউ কিন্তু ঘাবড়ে যাবে না। ঠিক আছে? চিন্তার কিছু কারণ নেই, আমি তোমাদের সাথে আছি। ঠিক আছে? সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই সমস্যা, এই যে বিবৃতি দেওয়া আছে এটাকে সমস্যারূপে তোমাকে প্রকাশ করতে হবে। এটা হলো একটা টাইপ। ঠিক আছে? কিংবা তোমাকে হয়তো আরেকটি টাইপ হলো যে তোমাকে হয়তো একটা সমস্যা দিয়ে দেবে। ঠিক আছে? একটা সমস্যা দিয়ে দেবে। সমস্যা দিয়ে তোমাকে সেটা সমাধান করতে বলে, সেটা অবশ্যই কিন্তু গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, অর্থাৎ তোমাকে ছবি এঁকে তার সমাধান খুঁজতে হবে। যেমন ধরো এই কোশ্চেনটা। তো এই কোশ্চেনটাতে দেখো রৈখিক প্রোগ্রামবিধি সমস্যাটি দেওয়া আছে, তোমাকে এটাকে ছবি এঁকে সমাধান করে দেখাতে হবে। ঠিক আছে? সমাধান করে দেখালে তুমি 5 মার্কস পাবে। তো এটা হলো আরেকটা টাইপ। ঠিক আছে? তো এভাবে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। আরেকটি টাইপ হলো যে যেখানে হয়তো 3 নম্বর টাইপ এটা, যে যেখানে হয়তো তোমাকে একটা বিবৃতি বা ভাষা দিয়ে আগের মতোই বিবৃতি বা ভাষা দিয়ে একটা তোমাকে কোশ্চেন দিল, সেই কোশ্চেনটাকে সবার প্রথমে তোমাকে আগে রৈখিক প্রোগ্রামবিধি সমস্যারূপে প্রকাশ করতে হবে, তারপরে সমাধান করতে হবে। মানে সেখানে তোমাকে দুটোই চাইছে। ঠিক আছে? সেটা প্রশ্ন আকারে বা সমস্যা আকারে প্রকাশ করো, তারপরে গ্রাফিক্যালি সেটাকে ছবির মাধ্যমে এঁকে সেখান থেকে সমাধান করো। তাহলে এই 3 টাইপের কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে? বোঝা গেছে? তো যেমন ধরো তোমাকে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখো এই কোশ্চেনটা শেষে কী বলছে, যে সমস্যাটিকে প্রথমে রৈখিক প্রোগ্রামবিধি সমস্যারূপে প্রকাশ করো। তাহলে সবার প্রথমে সমস্যা আকারে প্রকাশ তো করতেই হবে। তারপরে লেখচিত্রের সাহায্যে সমাধান করো, মানে তারপরে ছবি এঁকে তোমাকে সমাধান করতে হবে। অর্থাৎ এখান থেকে তোমাকে 2টা কোশ্চেনে জিজ্ঞাসা করছে। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু কোশ্চেন থাকতে পারে। ওকে, তো তাহলে আলটিমেটলি এই 3 রকমের বা 3 টাইপের তোমার কোশ্চেন পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে। ওকে, তো আমরা এই যে 3 টাইপের যে কোশ্চেন রয়েছে তার মধ্যে আমরা 2 টাইপের, অর্থাৎ যেটা বিবৃতিমূলক যে আমি কোশ্চেনটা দেখালাম, সেই ওরকম কোশ্চেন যদি থাকে তাহলে সেটাকে আমরা কীভাবে রৈখিক প্রোগ্রামবিধি সমস্যার উপর প্রকাশ করব তার একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই ভিডিওতে দেখব। আবার যদি সমস্যা আকারে দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা গ্রাফিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করব বা ছবির মাধ্যমে কীভাবে সেটাকে সমাধান খুঁজব, সেটাও কিন্তু আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই ভিডিওতে দেখব। ওকে, তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে। ওকে, তো চলো শুরু করি। দেখো, সবার প্রথমে রৈখিক প্রোগ্রামবিধির যে সমস্যাগুলো সেগুলোকে গ্রাফিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করে তুমি সমাধান করবে বা সমাধান অঞ্চলটা নির্ণয় করবে সেটা সবার প্রথমে বলি। ঠিক আছে? তো এগুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার আগে বা এদের সমাধান করার আগে তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটি হচ্ছে লিনিয়ার ইনইকুয়েশন। লিনিয়ার ইনইকুয়েশন অর্থাৎ হচ্ছে রৈখিক অসমীকরণ, এই ব্যাপারটা তোমাকে জানতে হবে। ঠিক আছে? দেখো, আমি যদি এখানে x+4y = 8 লিখি, x+4y = 8, তাহলে এখানে দেখো ইকুয়াল টু সাইন রয়েছে, সমানের সাইন রয়েছে, তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে যাবে, তাই না? যেখানে ইকুয়েশনের সাইন রয়েছে সেটা একটা ইকুয়েশন, তাই তো? কিন্তু যদি এখানে ইকুয়েশনের সাইন না থেকে যদি x+4y <8 থাকতো,
এক্স প্লাস 4y গ্রেটার দেন 8 থাকতো, কিংবা এক্স প্লাস 4y লেস দেন অর ইকুয়াল টু 8 থাকতো, কিংবা এক্স প্লাস 4y গ্রেটার দেন অর ইকুয়াল টু 8 থাকতো। মানে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, এই সাইনগুলো যদি থাকে তাহলে এগুলোকে আমরা বলতে পারি লিনিয়ার ইনইকুয়েশন। লিনিয়ার ইনইকুয়েশন। আশা করি বোঝা গেছে। তাহলে কি বললাম, যে যেখানে সমান থাকবে অর্থাৎ ইকুয়াল টু এর সাইন থাকবে সেটা আমার ইকুয়েশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন। আর এখানে দেখো লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, এই সাইনগুলো যখন থাকবে তখন সেটাকে আমরা বলতে পারি লিনিয়ার ইনইকুয়েশন, রৈখিক অসমীকরণ। এবার লিনিয়ার কথাটা কেন ব্যবহার করছি, রৈখিক কথাটা কেন বলছি, কারণ এখানে যে ভেরিয়েবলগুলো রয়েছে এক্স ওয়াই, এই ভেরিয়েবলগুলোর পাওয়ার এখানে কত 1 রয়েছে। তাহলে যেসব ভেরিয়েবলগুলো থাকবে তাদের পাওয়ার যদি 1 থাকে তাহলে সেটা লিনিয়ার হয়। তাহলে এগুলো হচ্ছে আমার লিনিয়ার ইনইকুয়েশন। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার লিনিয়ার ইকুয়েশন। ওকে, তাহলে এই লিনিয়ার ইনইকুয়েশনটা ব্যাপারটা তোমাদের মাথায় ঢুকেছে। ওকে, এখন লেস দেন গ্রেটার দেনের সাইনগুলো আশা করি তোমরা প্রত্যেকে জানো, যে এটাকে লেস দেন বলে, এটা গ্রেটার দেন বলে। ওকে, এটা জানা আছে। তাহলে এগুলো হয়ে যাচ্ছে আমার লিনিয়ার ইনইকুয়েশন, এগুলো হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। ওকে, এখন এখানে যে লিনিয়ার ইনইকুয়েশনটি দেওয়া আছে এক্স প্লাস 4y গ্রেটার 8, তাহলে গ্রেটার দেন 8, এই লিনিয়ার ইনইকুয়েশনটাকে তুমি গ্রাফিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করবে, বা এটা সমাধান করলে কি তুমি সমাধান খুঁজে পাবে, বা সমাধান অঞ্চলটা কী হবে সেটা আমরা কিন্তু বের করবো এখানে। ঠিক আছে, তো এটা বের করার জন্য আমরা 3টা স্টেপ নেব, অর্থাৎ 3টা স্টেপে এটা বের করবো। ঠিক আছে, ভালো করে শোনো। একটা হচ্ছে স্টেপ নাম্বার 1, যেখানে আমরা কী করব, স্টেপ নাম্বার 1 আমরা করব এখানে এক্স প্লাস 4y, এই যেখানে গ্রেটার দেনের সাইনটা রয়েছে এটা সমান আমরা 8 লিখবো, অর্থাৎ গ্রেটার দেনের সাইনের পরিবর্তে আমরা ইকুয়াল টু সাইন লিখবো। ওকে, তাহলে স্টেপ 1-এ কাজ হচ্ছে যেখানে গ্রেটার দেন বা লেস দেন বা গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল যে সাইনগুলো থাকবে সেটা পরিবর্তে আমরা ইকুয়াল টু সাইন লিখবো। এটা আমার স্টেপ 1-এ কাজ। ওকে, আচ্ছা, স্টেপ 2-তে আমরা কি করব না, স্টেপ 2-তে আমরা একটা বক্স বানাবো, একটা ছক বানাবো। ওকে, যে ছকে আমার দুটো ভেরিয়েবল থাকবে, একটা এক্স একটা ওয়াই। ওকে, এবার এক্সকে তুমি যদি এই সমীকরণটাতে এক্সের মানটা তুমি যদি 0 নাও তাহলে এখানে ওয়াইয়ের মান কত পাবে, ওয়াইয়ের মান 2 পাবে, তাই না? এবার যদি ওয়াইয়ের মানটা তুমি 0 নাও, ওয়াইয়ের মানটা 0 নিলে কত হবে, 4 0 0 হয়ে যাচ্ছে, এক্স সমান কত হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি দুটি পয়েন্ট পাচ্ছ, একটা 0,2, একটি 8,0। ঠিক আছে, তাহলে স্টেপ 2-তে আমাকে এরকম একটা ছক বানিয়ে দুটো পয়েন্ট বের করে নিতে হবে। ওকে, এরপরে স্টেপ 3টা আমরা করব। তার আগে আমরা এই দুটো পয়েন্টকে আমরা গ্রাফে এঁকে নিই। ঠিক আছে, গ্রাফে বসিয়ে নিই। তাহলে মনে করো আমি এখানে একটা গ্রাফ আঁকি, যার ধরো এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই এক্সিস, এক্স এক্সিস ওয়াই এক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিন, মূল বিন্দু, এটাকে ও নাম দিলাম। ঠিক আছে, আমি মাইনাস দিকটা লিখলাম না, কারণ এখানে আমার সব পজিটিভ ভ্যালু রয়েছে বলে। ঠিক আছে, তো তোমাদের এই যে অঙ্কগুলো রৈখিক প্রোগ্রাম বিধি করবে সেখানে কোনো নেগেটিভ ভ্যালু থাকবে না। ঠিক আছে, তাহলে সেই হিসেবে নেগেটিভ পার্টটা তোমাদের দেখানোর দরকার নেই। ওকে, এখানে দেখো আমি নাম দিয়ে দিলাম, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এদিকে দিয়ে দাও 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে 0,2 পয়েন্টটা কোথায় রয়েছে, 0,2 পয়েন্টটা এটা হচ্ছে, আর 8,0, তাহলে এখানে 8,0 হচ্ছে এটা। ঠিক আছে, এখন এই পয়েন্ট দুটোকে তোমাকে যোগ করতে হবে। এখন দেখো এখানে আমার যে ইনইকুয়েশনটা রয়েছে এখানে গ্রেটার দেন রয়েছে, এখানে গ্রেটার দেন অর ইকুয়াল নেই। ঠিক আছে, তাহলে যদি এখানে গ্রেটার দেন থাকে, তাহলে লেস দেন থাকে, তাহলে এই দুটো পয়েন্টকে যোগ করতে হবে, কিন্তু যোগটা ডট লাইন করে যোগ করতে হবে। মানে তোমরা স্কেল বসাবে, স্কেল বসিয়ে তোমরা কিন্তু এরকম ডট 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 করে এটা যোগ করবে। ঠিক আছে, একদম কমপ্লিটলি লাইন যোগ করবে না। যদি এখানে গ্রেটার দেন অর ইকুয়াল আর এখানে লেস দেন অর ইকুয়াল থাকতো তাহলে কিন্তু পুরোপুরি একটা কমপ্লিট লাইন অর্থাৎ ডার্ক লাইন একটা টানতাম। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু গ্রেটার দেন লেস দেন রয়েছে তাহলে এখানে ডট লাইন আমরা একটা যোগ করলাম। ওকে, তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে এই 0,2 8,0 এই পয়েন্ট দুটো বসিয়ে আমরা একটা ডট লাইন যোগ করলাম। এই জন্য ডট করলাম কারণ এখানে গ্রেটার দেন সাইন ছিল, গ্রেটার দেন অর ইকুয়াল ছিল না। গ্রেটার দেন অর ইকুয়াল থাকলে এটা কিন্তু একটা ডার্ক লাইন করতাম বা সরাসরি যোগ করে একদম একটা হাইলাইট করতাম। ওকে, তাহলে আমার এই যে সরেখাটা পাওয়া গেলো, এটা এক্স প্লাস 4y ইকুয়ালস টু 8, এই সরেখাটা, এটা এই সমীকরণটা, এটা সরেখাটা পাওয়া গেল। ওকে, তাহলে এই পয়েন্টগুলো আমার এখানে বসানো হলো। এরপর স্টেপ 3টা, এবার স্টেপ 3তে তোমার কাজ কি, প্রথমে যা লিনিয়ার ইনইকুয়েশনটা ছিল সেটা তুমি প্রথমে লিখে নাও, এক্স প্লাস 4y গ্রেটার দেন 8। ওকে, তাহলে এরপরে তুমি এক্সে এবং ওয়াইয়ের পরিবর্তে বা এক্স ওয়াই বিন্দুতে তুমি 0,0 বসাও। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু 0, 4 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0, এক্সের ওয়াইয়ের পরিবর্তে তুমি 0 0 বসাও। ওকে, এখানে গ্রেটার দেন 8,
তাহলে এখানে 0 প্লাস 0 গ্রেটার দেন 8, তাহলে 0 গ্রেটার দেন 8। তাহলে এখানে দেখো 0 তো অবশ্যই 8-এর থেকে বড় নয়, তাহলে এটা যেটা আসছে এটা কি আসছে, এটা ভুল আসছে, তাই তো, এটা ফলস আসছে, মিথ্যা। তাহলে এরকম যদি মিথ্যা আসে, ঠিক আছে, তোমার যে লিনিয়ার ইনইকুয়েশনটা দেওয়া থাকবে সেই লিনিয়ার ইনইকুয়েশনটা তুমি এক্স ওয়াইয়ের পরিবর্তে 0 বসাবে। 0 বসা নিয়ে তুমি দেখবে যে এখানে তোমার ট্রু আসছে না ফলস আসছে, মানে সত্য আসছে না মিথ্যা আসছে। তো এক্ষেত্রে দেখো 0 কিন্তু কোনোদিন 8-এর থেকে বড় হয় না, তাহলে এটা ফলস আসছে, মিথ্যা আসছে। যদি মিথ্যা আসে তাহলে এই যে স্ট্রেট লাইনটা তুমি পেয়েছো এই সমীকরণটি, স্ট্রেট লাইনতে তোমাকে এদিকে এই মূলবিন্দু অরিজিন থেকে তার উল্টো দিকে তোমাকে এরকম তীর চিহ্ন দিতে হবে, এদিকে তোমাকে অঞ্চলটা চিহ্নিত করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে শ্যাডোটা, এই শ্যাডোটা কিন্তু মূলবিন্দুর বিপরীত হলো। কেন বিপরীত হলো? কারণ এখানে ফলস এলো। যদি এখানে ট্রু আসতো, এখানে যদি সত্য আসতো, তাহলে অবশ্যই কিন্তু মূলবিন্দুর দিকে অ্যারোগুলো হতো, রেখাগুলো মূলবিন্দুর দিকে হতো, ঠিক আছে। তাহলে এই যে ইনইকুয়েশনটি তুমি দেখতে পাচ্ছ, লিনিয়ার ইকুয়েশন, এর সমাধান অঞ্চল কী হলো? এর সমাধান অঞ্চল হচ্ছে এই দিকটা, ঠিক আছে, এর সমাধান অঞ্চল হচ্ছে এই দিকটা, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা 3টা স্টেপে যে কোনো লিনিয়ার ইনইকুয়েশনকে তোমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা একই রকমভাবে যদি আমরা এই লিনিয়ার ইনইকুয়েশনটাকেও আমরা সমাধান করি, তাহলে সমাধান করলে আমরা সমাধান কী পাবো বা সমাধান অঞ্চলটি কী হবে, চলো একই প্রসেসে আমরা করব। তাহলে 3x + 2y <= 6 রয়েছে। তাহলে সবার প্রথমে আমরা স্টেপ 1-এ কাজ কী হবে না, স্টেপ 1-এ কাজ হবে এই <= চিহ্নটাকে আমরা ইকুয়াল টু চিহ্ন দেবো বা ইকুয়াল টু সাইন দেবো। তাহলে কী হবে 3x + 2y = 6। ওকে, তাহলে স্টেপ 1-এর কাজ হলো যেটা <= সাইন ছিল সেটাকে আমরা ইকুয়াল টু সাইন করলাম। ওকে, এরপরে স্টেপ 2-তে কাজ কি? স্টেপ 2-তে কাজ হলো একটা আমাকে বক্স বা একটা ছক বানাতে হবে। ওকে, এই ছকে তোমার এক্স ওয়াই দুটি ভেরিয়েবল থাকবে। এখানে এক্সের পরিবর্তে তুমি 0 বসাও, মানে এক্সের মান তুমি 0 বসাও। এক্সের মান 0 বসালে এটা 3 0 0 হয়ে যাচ্ছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 3। ওকে, আচ্ছা এবার y = 0 পুট করো, তাহলে এখানে এটা 2 0 0 হয়ে যাচ্ছে, তাহলে x সমান কত পাচ্ছ 2। তাহলে এখান থেকে তুমি দুটি পয়েন্ট পাচ্ছ 0,3 এবং 2,0। এরপরে তুমি গ্রাফটা এঁকে নাও, ঠিক আছে। এটা তোমার হচ্ছে x অ্যাক্সিস এবং এটা হচ্ছে y অ্যাক্সিস। এটা মূল বিন্দু অরিজিন। ওকে, নাম দিয়ে দাও 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, এরপরে 0,3 বিন্দু, 0,3 বিন্দুটি তোমার রয়েছে এখানে নাকি, 0,3 বিন্দু এটা। আর 2,0 এই পয়েন্টটা কোথায় রয়েছে, 2,0 এখানে। এবার কী করবে, এটাকে যোগ করতে হবে। এখন দেখো এখানে <= সাইন রয়েছে, ঠিক আছে। তাহলে তুমি এখানে ডট দিয়ে যোগ করার দরকার নেই, এখানে তুমি পুরো স্কেল বসিয়ে তুমি ডিপলি মানে ডার্কভাবে তুমি যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি এখানে সাইন থাকতো তাহলে তোমার ডট ডট করে যোগ করতে হতো, কিন্তু যেহেতু রয়েছে তাহলে তুমি ডাইরেক্ট স্কেল বসিয়ে যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে তুমি এটা সোজাসুজি যোগ করে দিলে, ঠিক আছে। তাহলে এই যে স্ট্রেট লাইনটি পেলে, এটা 3x + 2y = 6, এই সরলরেখার এটা এই সমীকরণটা, এটি স্ট্রেট লাইনটি সরলরেখাটা। ওকে, এখন স্টেপ 2 হলো, এখন স্টেপ 3 কাজ কি? আচ্ছা স্টেপ 3-তে আমরা কী করি, স্টেপ 3-তে আমরা আবার ওই লিনিয়ার ইনইকুয়েশনটা লিখে নিই, অর্থাৎ 3x + 2y <= 6, ঠিক আছে। এরপরে তুমি x এবং y এর মান 0 পুট করো, তাহলে 3 0 0 2 0 0 হয়ে যাচ্ছে, <= 6, তাহলে 0 <= 6, ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো 0 কিন্তু অবশ্যই 6-এর থেকে ছোটো, তাই না। তাহলে এখানে আমরা ট্রু পাচ্ছি, মানে সত্য পাচ্ছি, তাই তো, এখানে ট্রু হচ্ছে, 0 অবশ্যই 6-এর থেকে ছোটো। তাহলে যদি সত্য হয় তাহলে কী হবে, এখানে যে তীর চিহ্নগুলো দেবো বা তীর যে সাইনগুলো দেবো সেগুলো কিন্তু মূলবিন্দু থেকে মূলবিন্দুর দিকে হবে, তাই না। তাহলে মূলবিন্দুর দিকে এই যে শ্যাডোগুলো, ঠিক আছে, এগুলো এই মূলবিন্দুর দিকে হবে, ঠিক আছে। যদি এখানে ফলস আসতো তাহলে এই যে এই স্ট্রেট লাইন থেকে আমরা যে অ্যারোগুলো করতাম সেগুলো অবশ্যই কিন্তু মূলবিন্দু থেকে দূরের দিকে করতাম, মানে মূলবিন্দুর উল্টো দিকে করতাম, কিন্তু যেহেতু এখানে ট্রু এলো তাহলে মূলবিন্দুর দিকে করবো। ওকে, তাহলে এই যে অঞ্চলটি, এই অঞ্চলটি হচ্ছে এই লিনিয়ার ইনইকুয়েশনের সলিউশন, ঠিক আছে। তাহলে এটি হবে সলিউশন। ওকে, বোঝা গেছে। তো এইভাবে লিনিয়ার ইনইকুয়েশনগুলোকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা যে গ্রাফগুলো করলাম বা ইকুয়েশনগুলো ছিল, সেই ইনইকুয়েশনগুলো আমার কিন্তু একটি করেছিল, কিন্তু পরীক্ষাতে তোমাকে একাধিক অর্থাৎ একের থেকে বেশি লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেবে এবং সেগুলো একটা গ্রাফের মধ্যেই তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। তখন সেটাকে আমরা নাম দেবো সিস্টেম অফ লিনিয়ার ইনইকুয়েশন। ওকে, তাহলে একাধিক লিনিয়ার ইনইকুয়েশনকে যখন আমরা একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করব তখন সেটা হয়ে যাবে সিস্টেম অফ লিনিয়ার ইনইকুয়েশন, ঠিক আছে। তো সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। ওকে,
তো দেখো এখানে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইনইকুয়েশন লিখে রেখেছি এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 6, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 1। এটা কেন সিস্টেম অফ লিনিয়ার ইনইকুয়েশন? কারণ এখানে একের থেকে বেশি লিনিয়ার ইনইকুয়েশন রয়েছে, এই জন্যে এটাকে আমরা বলতে পারি সিস্টেম অফ লিনিয়ার ইনইকুয়েশন। ওকে, তো এটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব এবং এর সমাধান খুঁজবো। ঠিক আছে, তো সবার প্রথমে আমার স্টেপ 1-এ কাজ কি হবে? স্টেপ 1-এ আমার কাজ হবে যতগুলা এই ইনইকুয়েশন সাইন আছে সেই সাইনগুলোকে আমাকে ইকুয়াল টু সাইন করতে হবে। এখানে এক্স প্লাস ওয়াই সমান 0 হবে, এটা হবে এক্স ইকুয়ালস টু 1, এটা হবে ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে সমস্ত গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল যা সাইনগুলো ছিল সবগুলো আমরা ইকুয়াল টু সাইন করলাম। ওকে, এরপরে স্টেপ 2-তে কাজ হবে তোমাকে বক্স বানাতে হবে, মানে ছক বানাতে হবে। এখন যদি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, এটা যদি আমি ছক বানাই, এক্স ওয়াই দুটো ভেরিয়েবল, এক্সের মানটা তুমি 0 ধরো, এক্সের মান 0 ধরলে তুমি ওয়াই সমান 6 পাবে। এবার ওয়াইয়ের মানটা 0 ধরো, তাহলে এক্স সমান 6 পাবে। ওকে, তাহলে এখান থেকে তুমি 0,6 এবং 6,0 এই দুটি পয়েন্ট পাচ্ছ। ওকে, এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 1-এ তুমি ছক বানাতে পারো। এখানে এক্স ওয়াই দুটি ভেরিয়েবল রাখো, এক্সের মান 1, তাহলে প্রত্যেকটি 1 হবে। এটা মান তুমি যা ইচ্ছে নিতে পারো, ধরো 2 নিলে এবং 6 নিলে। ওয়াইয়ের আবার একটা বক্স বানিয়ে নাও ওয়াই ইকুয়ালস টু 1-এর, তাহলে এই হচ্ছে এক্স ওয়াই দুটি ভেরিয়েবল, ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে ওয়াইয়ের সমস্ত মান 1 হবে। এক্সের মানটা তুমি যা ইচ্ছে দিতে পারো, ধরো 5 নিলে, এটা 10 নিলে। ঠিক আছে, তাহলে স্টেপ 1 হলো, স্টেপ 2 হলো। এরপরে এটা গ্রাফে তুমি বসাও বিন্দুগুলোকে। তাহলে মনে করলাম এটি এক্স অ্যাক্সিস এবং এটি ওয়াই অ্যাক্সিস। ওকে, এখন 0, নামগুলো একটা দিয়ে দিই, 1 2 3 4 5 6 7, এইভাবে এদিকে 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে 0,6 পয়েন্টটি হবে তোমার 0,6, তাহলে হয়ে যাবে এই পয়েন্টটি। ওকে, 6,0 হবে এখানে। ওকে, এখন এই দুটো বিন্দুকে আমরা ডটভাবে যোগ করবো না সরাসরি ডার্কভাবে যোগ করবো? দেখো এখানে আমার লেস দেন অর ইকুয়াল সাইন রয়েছে, শুধু যদি লেস দেন থাকতো তাহলে ডট হিসেবে যোগ করতাম, যেহেতু লেস দেন অর ইকুয়াল রয়েছে তাহলে আমি সরাসরি স্কেল বসিয়ে, ঠিক আছে, তোমরা এইভাবে যোগ করে নেবে। ওকে, তাহলে এই যে স্ট্রেট লাইনটি পেলে, সেই স্ট্রেট লাইনটি কোন সমীকরণের স্ট্রেট লাইন? না এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, এই সরাখাটি স্ট্রেট লাইনটি। ঠিক আছে, এখন এই এক্স ইকুয়ালস টু, এখানে তুমি দুটি পয়েন্ট পাচ্ছ 1,2 আর 1,6, তাহলে এটা 1 ঘর, এটা 2 6, মানে আলটিমেটলি তোমার ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাবে। ওকে, এটা এদিকে বাড়িয়ে নাও, এটা এদিকে বাড়িয়ে নাও। ঠিক আছে, তাহলে এটা এই সরলরেখাটা কার সমীকরণ? এক্স ইকুয়ালস টু 1, তাহলে এক্স ইকুয়ালস টু 1 যে সমীকরণটা দেওয়া ছিল তার সরলরেখাটি হচ্ছে এটা। ওকে, আর ওয়াই ইকুয়ালস টু 1, এখানে 5,1 একটা পয়েন্ট হবে এবং 10,1 একটা পয়েন্ট হবে, মানে আলটিমেটলি যে সরলরেখাটা পাবে সেই সরলরেখাটা হবে তোমার এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল আমরা একটা স্ট্রেট লাইন এভাবে এঁকে নিই। ওকে, এখন এই স্ট্রেট লাইনটি সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 1। ঠিক আছে, এরপরে আমরা তীর চিহ্ন বা যেগুলো আমরা রেখা, সেই রেখাগুলো আমরা দেবো। ঠিক আছে, যেমন দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6। আচ্ছা, স্টেপ 3-তে আমার কাজ কি হবে? স্টেপ 3-তে কাজ হবে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু তুমি 0 0 পুট করো, তাহলে 0 + 0, ইকুয়েশনটা কী ছিল? লেস দেন অর ইকুয়াল 6 ছিল, তাই তো? তাহলে এখান থেকে 0 লেস দেন অর ইকুয়াল 6। আচ্ছা, এটা কি সত্য? অবশ্যই এটা সত্য, কারণ 0 থেকে 6 কী হয়? বড় হয়, তাই না? আর 6-এর থেকে 0 ছোটো হয়, তাহলে এটা ট্রু। তাহলে ট্রু যদি হয় তাহলে শেডিংগুলো কী হবে? তাহলে এই যে স্ট্রেট লাইনটি, এর শেডিংগুলো যেহেতু এটা ট্রু হচ্ছে, তাহলে মূল বিন্দুর দিকে, মানে অরিজিনের দিকে শেডিংগুলো হবে, অর্থাৎ তীর চিহ্নগুলো তোমাকে মূল বিন্দুর দিকে দিতে হবে। ওকে, তাহলে এইভাবে তুমি তীর চিহ্নগুলো চিহ্নিত করলে। ওকে, আচ্ছা, এরপরে এক্স ইকুয়ালস টু 1 যে স্ট্রেট লাইনটি রয়েছে। আচ্ছা, এখানে আমার এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1 ছিল, তাই তো? এক্সের পরিবর্তে বা এক্সের মান তুমি 0 পুট করো, তাহলে 0 গ্রেটার দেন অর ইকুয়াল 1। আচ্ছা, এটা কি সত্যি? না, এটা ফলস, তাই তো? কারণ 0 1-এর থেকে বড় হতে পারে না। তাহলে যদি এটা মিথ্যা হয় তাহলে এর সেটিংগুলো দিয়ে হবে, এরা মূল বিন্দুর অরিজিনে হবে, তাই না? তাহলে এটা মূল বিন্দু, এটা এক্স ইকুয়ালস টু 1 স্ট্রেট লাইনটি, তাহলে এটা মূল বিন্দুর দিকে যদি হতো তাহলে এদিকে হতো, তাহলে সেটিংটা এখন এইদিকে হবে, তাই না? তাহলে সেটিংটা এইদিকে হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে ওয়াই ইকুয়ালস টু 1 হচ্ছে এই স্ট্রেট লাইনটি সমীকরণ। আচ্ছা, এই ওয়াই ইকুয়ালস টু 1 এর ক্ষেত্রে আমার ছিল ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 1, তাই না? তাহলে এই ক্ষেত্রে তুমি ওয়াই এর মান বা ভ্যালু 0 পুট করো, তাহলে 0 গ্রেটার দেন অর ইকুয়াল। এটা কি সত্য? না, এটা মিথ্যা, তাই তো? তাহলে এরও শেডিং কিন্তু মূলবিন্দুর অপোজিটে হবে, তাহলে এটার মূলবিন্দুর দিকে না শেডিং হয়ে মূলবিন্দুর অপোজিটে হবে, মানে এইভাবে শেডিংগুলো হবে। ঠিক আছে,
এখন লক্ষ্য করে দেখো 3টা স্ট্রেট লাইন এর যে সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলো আমরা এঁকেছি বা তীর চিহ্নগুলো আমরা চিহ্নিত করে অঞ্চলটা চিহ্নিত করেছি। এখন এই 3টা সরলরেখারই সেটিং এর কমন পোর্শন কী হচ্ছে বা কোন অঞ্চলকে এই 3টা স্ট্রেট লাইনে বলতে চাইছে। লক্ষ্য করে দেখো এই যে পোর্শনটা রয়েছে যেটা আমি ইন্ডিকেট করছি, এই পোর্শনটা দেখো তিন দিক থেকে, এই 3 দিক থেকে দেখো এই অঞ্চলটাকে কিন্তু সীমাবদ্ধ করছে বা এই অঞ্চলটাকে চিহ্নিত করছে, তাই না? এই সরেখা সেটিং ছিল নিচের দিকে, এটার ওপরের দিকে, এটার এই দিকে, তাহলে এই অঞ্চলটা তোমার হচ্ছে সলিউশন হবে, ঠিক আছে? এটাই সলিউশন বা এটাই তোমার সমাধান হবে, ঠিক আছে? তো এলপিপির যে প্রবলেমগুলো থাকবে এই রকমই প্রবলেম থাকবে। তোমাকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ তোমাকে যে ইকুয়েশনের যে তোমাকে ইকুয়েশনগুলো দিয়ে দেবে সেটাকে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এভাবে তোমাদেরকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। তারপরে যে অঞ্চলটা হবে মানে যে অঞ্চলটা 3টা বা 2টা যেমন থাকবে তোমার স্ট্রেট লাইনগুলো, সেই স্ট্রেট লাইনগুলো যে অঞ্চলটাকে চিহ্নিত করবে, ঠিক আছে? সেই অঞ্চলটি তোমার সলিউশন বা সমাধান হবে, ঠিক আছে? তো এইভাবেই তোমরা রৈখিক প্রোগ্রামবিদে যে কোনো সমস্যাকে এইভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে তার সমাধান বা সলিউশন বের করতে পারবে। একটা কথা বলে রাখি, এখানে আমি ফ্রি হ্যান্ডে এবং পেন দিয়ে অঙ্কগুলো করলাম, তোমাদেরকে স্কেল এবং পেন্সিল দিয়ে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? তো এরপর আমরা দেখব যে একটা বিবৃতিমূলক যদি অঙ্ক থাকে বা ভাষামূলক একটা প্রবলেম দেয় তাহলে সেটাকে আমরা সমস্যা আকার কীভাবে প্রকাশ করব, ঠিক আছে? তো চলো দেখা যাক। দেখো এখানে তোমাদেরকে একটি রৈখিক প্রোগ্রামবিধির একটা বিবৃতিমূলক প্রশ্ন দিয়েছে, যেখানে প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট বড়। তো যাই হোক, এই এটাকে তোমাকে সমস্যার রূপে প্রকাশ করতে হবে, ওকে? তো দেখো কি বলছে, প্রতি গ্রাম F1 খাদ্যে 5 একক ভিটামিন এ এবং 6 একক ভিটামিন বি আছে, ঠিক আছে? প্রতি গ্রাম F1 খাদ্যে মূল্য 20 পয়সা, ঠিক আছে? প্রতি গ্রাম F2 খাদ্যে 8 একক ভিটামিন এ আর 10 একক ভিটামিন বি আছে, প্রতি গ্রাম F2 খাদ্যের মূল্য 30 পয়সা। প্রত্যেক লোকের দৈনিক 80 একক ভিটামিন এ এবং 100 একক ভিটামিন বি দরকার। ন্যূনতম কত খরচ করলে একজন লোকের পক্ষে প্রয়োজনীয় 2 ধরনের ভিটামিন গ্রহণ করা সম্ভব হবে? রৈখিক প্রোগ্রামবিধির সমস্যার উপর প্রকাশ করো, ঠিক আছে? তো এটাকে তোমাকে রৈখিক প্রোগ্রামবিধির সমস্যার উপর প্রকাশ করতে হবে। তো আমরা অবশ্যই রৈখিক প্রোগ্রামবিধির যে সমস্যার উপর প্রকাশ করব, তার সাথে সাথে আমরা 2-3টি জিনিস আমরা নতুন এখানে কিন্তু শিখব, ওকে? তো দেখো এখানে ভাষাটা যেটা দেওয়া আছে সেটা অনেকটাই বড় দেওয়া আছে, তাহলে বারবার পড়তে গেলে অনেকটা অসুবিধা হতে পারে। হয়তো তুমি প্রথম থেকে শুরু করে শেষের দিকে পড়বে, ততক্ষণে তুমি দেখবে প্রথমের লাইনগুলো ভুলে গেছো, ঠিক আছে? তাহলে এই ভাষাটাকে তাহলে আমরা সবার প্রথমে একটু ছক হিসেবে লিখে নেব, ঠিক আছে? যে ইনফরমেশনগুলো বলছে ভাষাটার মধ্যে সেগুলো একটা ছক হিসেবে লিখে নেব, তাহলে কি হবে না আমাদের বুঝতে আরও অনেকটাই সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা একটা এখানে সিম্পলি ছক বানাবো। ধরো এই ছকটা বানালাম, ঠিক আছে? এখানে আমি ধরো খাদ্যের নামগুলো দিলাম, ঠিক আছে? এটা খাদ্য এখানে আমার কী কী খাদ্য রয়েছে, একটা F1 খাদ্য আর একটা হচ্ছে F2 খাদ্য, তাই না? তাহলে F1 খাদ্য এবং F2 খাদ্য, ওকে? এখানে আমি এদিকে রাখবো ভিটামিনকে। আচ্ছা, ভিটামিন এখানে দুটো ভিটামিনের কথা বলছে, ভিটামিন এ, ভিটামিন বি। তাহলে এটা ধরো ভিটামিন এ, এটা ভিটামিন বি, ঠিক আছে? তো এখানে দেখো F1 খাদ্যে ভিটামিন এ কত রয়েছে? F1 খাদ্যে ভিটামিন এ রয়েছে 5 একক, তাহলে এখানে 5 দাও। আচ্ছা, ভিটামিন বি রয়েছে 6 একক, ঠিক আছে? আচ্ছা, F2 খাদ্যে ভিটামিন এ রয়েছে 8 একক আর F2 খাদ্যে ভিটামিন বি রয়েছে 10 একক, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ছকে ইনফরমেশনগুলো বসিয়ে দিলাম, ওকে? এরপরে দেখো F1 খাদ্যে 5 একক ভিটামিন এ এবং 6 একক ভিটামিন বি এর কস্টটা পড়ে যাচ্ছে তোমার, এর দাম হচ্ছে 20 পয়সা। তাহলে এখানে আমি আর একটা ছক একটু বাড়িয়ে নিই, এটা কস্ট বলে লিখলাম, ঠিক আছে? F1 খাদ্যের মূল্য হচ্ছে তোমার 20 পয়সা আর F2 খাদ্যের মূল্য হচ্ছে এখান দেওয়া আছে না 30 পয়সা, ওকে? আচ্ছা, আবার একটু এখানে লিখে নাও যে প্রত্যেক লোকের দৈনিক 80 একক ভিটামিন এ এবং 100 একক ভিটামিন বি। তাহলে ভিটামিন এ সেটা দরকার হচ্ছে 80 একক আর ভিটামিন বি যেটা প্রয়োজন সেটা হচ্ছে 100 একক, ওকে? তাহলে এই ভাষাটার মধ্যে যা যা ইনফরমেশান তোমার দেওয়া ছিল সেটা আমরা ছক হিসেবে ছোট্ট করে লিখে নিলাম, ঠিক আছে? যেখানে দেখো এটা F1 খাদ্য, F2 খাদ্য, ভিটামিন এ রয়েছে 5 একক আর F2 খাদ্যে ভিটামিন এ রয়েছে 8 একক,
বি রয়েছে 6 এবং 10 একক। দামগুলো কস্টগুলো পড়ছে F1 খাদ্যের মূল্য বলছে 20 পয়সা আর F2 খাদ্যের মূল্য 30 পয়সা। এবার কোনো একটা ব্যক্তি বা প্রত্যেক লোকের জন্য এখানে বলছে যে ভিটামিন এ দরকার 80 একক, ভিটামিন বি দরকার 100 একক, তাহলে এটা ছকের মাধ্যমে আমরা এটা লিখে নিলাম, তাহলে আমার বুঝতে অনেকটা সুবিধা হবে। ওকে, এরপর এখানে আমরা কয়েকটা নতুন বিষয় সম্পর্কে জানবো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডিসিশন ভেরিয়েবল, যেটাকে বাংলায় তুমি বলতে পারো সিদ্ধান্ত গ্রহণকারী চল। ঠিক আছে, অর্থাৎ তারা ডিসিশন মেকিং করবে কিভাবে। দেখো এখানে যে প্রবলেমটি রয়েছে, তোমরা এই প্রবলেমটিতে অবশ্যই বলতে পারো যে আগে F1 খাদ্য কিনলেই তো হয়। ঠিক আছে, F1 খাদ্য যদি কিনে তাহলে দামটা হয়তো একটু কম পড়বে, কিন্তু সে ভিটামিনগুলো ঠিকঠাক পাবে না। আবার যদি F2 খাদ্য কিনে তাহলে দামটা একটু বেশি হয়ে যাবে, ভিটামিনগুলো ঠিকঠাক পেলেও দামটা একটু বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে F1 খাদ্য কত পরিমাণ কিনলে এবং F2 খাদ্য কত পরিমাণ কিনলে আমার খরচটা সবচেয়ে বা কস্টিংটা সবচেয়ে কম হবে, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে সেগুলো আমি কত পরিমাণ কিনবো, ঠিক আছে, এই যে ধরবো, এই যে ভেরিয়েবলটা ধরবো, এই ভেরিয়েবলটা কিন্তু আমার খরচটা কত হবে সেটা কিন্তু বলবে, অর্থাৎ ডিসিশন মেকিং করবে। ওকে, তো দেখো এখানে যে ধরি F1 খাদ্য কেনা হবে x একক। মনে করলাম যে F1 খাদ্য আমরা কিনবো x একক এবং F2 খাদ্য কেনা হবে y একক। ঠিক আছে, তাহলে F1 খাদ্য মনে করো যে x একক কিনবো এবং F2 খাদ্য কিনবো y একক। ওকে, এখন দেখো x ও y সেটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। মানে কোনো খাদ্য আমরা তো নেগেটিভ কিনতে পারি না, যে হয়তো -5 একক আমরা এই F1 খাদ্য কিনবো, -2 একক F2 খাদ্য কিনবো, এরকম তো হয় না। হ্যাঁ, কোনো খাদ্য আমরা না কিনতে পারি কিন্তু মাইনাস কিনা যায় না এটা, অর্থাৎ এই যে XY যে ভেরিয়েবলগুলো, ডিসটেন্ট ভেরিয়েবলগুলো, এটা কোনোদিন কিন্তু ঋণাত্মক হতে পারে না, অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ওকে, তাহলে XY হচ্ছে আমার ডিসটেন্ট ভেরিয়েবল, অর্থাৎ আমি কত পরিমাণ F1 খাদ্য কিনবো, কত পরিমাণ F2 খাদ্য কিনবো, সেই হিসেবে আমার ডিপেন্ড করবে খরচটা, তাই না। আচ্ছা, তাহলে এখানে আমার খরচ কত হবে না, খরচ হবে দেখো F1 খাদ্যের মূল্য হচ্ছে 20 পয়সা। দেখো F1 খাদ্যের মূল্য হচ্ছে 20 পয়সা, আমি কত পরিমাণ F1 কিনেছি না x একক কিনেছি, তাই তো, তাহলে কত হবে 20x, তাই তো। আচ্ছা, প্লাস দেখো আমি F2 খাদ্যের মূল্য 30 পয়সা জানি, আমরা F2 খাদ্য কত কিনেছি y, তাহলে খরচ কত হবে 30y, তাহলে আলটিমেটলি হলো খরচ হচ্ছে 20x প্লাস 30y। বোঝা গেছে, তাহলে F1 খাদ্যের দাম দেওয়া আছে বা মূল্য দেওয়া আছে 20 পয়সা, আমি x একক কিনেছি তাহলে 20 × x। F2 খাদ্যের মূল্য হচ্ছে 30 পয়সা, ঠিক আছে, তাহলে আমি y একক কিনেছি তাহলে 30 × y, তাহলে এটা হচ্ছে আমার মোট খরচ। ঠিক আছে, এটা হচ্ছে মোট খরচ, যেটাকে আমার কী করতে হবে, অবম করতে হবে। অবম কেন করতে হবে, কারণ আমরা জানি যে এলপিবিতে দু ধরনের প্রবলেম হয়, একটি হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম, একটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। এখন কোথায় ম্যাক্সিমাইজ করতে হয়, কোথায় মিনিমাইজ করতে হয়, আমরা জানি যে যেখানে আমাদের লাভ হবে, যেখানে আমাদের প্রফিট হবে, সেখানে আমরা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করব, মানে যত বেশি লাভ হয় ততই ভালো হয়। ঠিক আছে, আর যেখানে আমাদের খরচ পড়বে, যেখানে আমাদের কস্টিং পড়বে, সেখানে আমরা মিনিমাইজ করার চেষ্টা করব। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে খরচ হচ্ছে, ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা মিনিমাইজ করার চেষ্টা করব, অর্থাৎ এখানে অবম করতে হবে। ওকে, আচ্ছা, এটাকে আমরা জেড দ্বারা আমাদেরকে প্রকাশ করতে হবে, তাহলে জেড ইকুয়াল টু 20x + 30y। ঠিক আছে, এবার জেড কি না, জেডকে বলা হয় অবজেক্টিভ ফাংশন, বা বাংলাতে তুমি বলতে পারো বিষয়াত্মক অপেক্ষক। বোঝা গেছে, এখানে যেমন XY, এটা 1 নম্বর সমীকরণ নাম দিতে পারো। XY হচ্ছে আমার ভেরিয়েবল, কেমন ভেরিয়েবল, ডিসিশন ভেরিয়েবল, অর্থাৎ তারা ডিসিশন মেকিং করবে। ঠিক আছে, তাহলে একটি নতুন জিনিস জানলাম। এখানে যে খরচের আমরা যেটা পেলাম সেটা জেড দ্বারা প্রকাশ করতে হবে, জেড সমান হচ্ছে 20x + 30y, এটাকে তোমাকে বলতে হবে অবজেক্টিভ ফাংশন, এর নাম হচ্ছে অবজেক্টিভ ফাংশন, বা বাংলা তুমি যদি বলো তাহলে বিষয়াত্মক অপেক্ষক। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস নতুন আমরা জানলাম, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ নাম দিতে পারো। ওকে, এরপর দেখো আমি যে এক্স পরিমাণ বা এক্স একক আমি F1 খাদ্য নিয়েছি এবং y একক F2 খাদ্য নিয়েছি, তাহলে দেখি তাতে আমাদের ভিটামিনগুলো কীরকম করে থাকছে। ঠিক আছে, তো এখানে আমরা লিখি যে ভিটামিন এ পাওয়া যাবে, দেখো F1 খাদ্যে আমার 5 একক ভিটামিন থাকে, তাই না, F1 খাদ্যে 5 একক ভিটামিন থাকে। এখন F1 খাদ্য আমি কত কিনেছি, F1 খাদ্য আমি কিনেছি x একক, ঠিক আছে, তাহলে আমরা কত ভিটামিন পাবো 5x, তাই তো 5x, তাহলে F1 খাদ্যে 5 একক ভিটামিন থাকে, সেখানে আমি x পরিমাণ কিনেছি,
ঠিক আছে, তাহলে আমি কত পাবো 5x পাবো। ঠিক আছে, আবার F2 খাদ্যে 8 একক থাকে, তাহলে আমি কিনেছি y একক, F2 খাদ্য কত কিনেছি y একক কিনেছি, বা এটা তুমি গ্রাম করতে পারো। ঠিক আছে, গ্রাম করলেও কোনো অসুবিধা নেই, ধরো গ্রাম, হ্যাঁ y গ্রাম কিনেছি, তাহলে 1 গ্রামে ধরো 8 একক থাকে, তাহলে y গ্রাম কত থাকবে 8y, তাই তো। তাহলে ভিটামিন এ আমি আলটিমেটলি 5x + 8y পাচ্ছি, একক পরিমাণ পাচ্ছি। ঠিক আছে, তাহলে এত একক। আচ্ছা, এরপরে ভিটামিন বি পাওয়া যাবে। দেখো ভিটামিন বি F1 খাদ্যে থাকে 6, F1 কিনেছি আমি x, তাহলে হয়ে যাচ্ছে 6x। আচ্ছা, F2তে থাকে 10 একক, আমি কিনেছি y পরিমাণ F2, তাহলে এখানে হয়ে যাচ্ছে 10y। ঠিক আছে, এত একক। এবার লক্ষ্য করে দেখো এখানে বলছে যে ভিটামিন এ দরকার 80 একক, ভিটামিন বি দরকার 100 একক, তাই না? ভিটামিন এ দরকার 80 একক এবং ভিটামিন বি দরকার 100 একক। তাহলে লক্ষ্য করে দেখো এখানে 80 এককের ওপরে যদি 80 এককের যদি ওপরে ভিটামিন হয়, মানে 80 এককের থেকে যদি বেশি ভিটামিন হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু 80 এককের থেকে যদি কম হয় তাহলে অসুবিধা আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কেমনভাবে লিখতে পারি, এটা ভিটামিন এ যেটা পাওয়া গেছিলো অর্থাৎ 5x + 8y। ঠিক আছে, 5x + 8y, এটা > 80 হবে, তাই না? এটা এই যে ভিটামিনটা এ পাওয়া যাচ্ছে সেটা 80 সমান কিংবা 80 থেকে বেশি হলে অসুবিধা নেই, 80 কম হলে কিন্তু অসুবিধা। 80 একক বলছে প্রত্যেকটা মানুষের দরকার আছে প্রত্যেক দিন, তাহলে অবশ্যই > 80 হবে। ওকে, আচ্ছা ভিটামিন বি দরকার 100 একক, তাহলে ভিটামিন বি এইটা যেটা 6x + 10y, এটাও কিন্তু > 100, অর্থাৎ 100 একক থেকে বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু কম হলে অসুবিধা আছে। তাহলে এটা আমি নাম দিতে পারি, এটা 3 নম্বর সমীকরণ, এটা 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন এগুলোকে আমরা ডাকবো বাধা গোষ্ঠী। এগুলোর নাম হচ্ছে, বা এগুলোকে আমরা বাধা গোষ্ঠী বলে ডাকবো, এটাকে ইংরেজিতে তুমি বলতে পারো কনস্ট্রেন্ট, ইংরেজিতে বলতে পারো কনস্ট্রেন্ট। ওকে, তাহলে কনস্ট্রেন্ট বা বাধা গোষ্ঠী হচ্ছে এই যে 80 একক দরকার, ঠিক আছে, বা 80 একক উপরে ঠিক আছে, 80 একক নিচে হওয়া চলবে না, তাহলে এগুলো বাধা, এগুলো হচ্ছে কনস্ট্রেন্ট। ঠিক আছে, তাহলে এখন 3টে জিনিস সম্পর্কে জানলাম, আরেকবার বলি। একটা হচ্ছে XY যেগুলো ধরলাম, এগুলো ডিসিশন ভেরিয়েবল। এখানে যেটা আমরা জেড পেলাম, এই জেডটাকে বলে বিশ্বস্ত অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন। আর এখানে যে বাধাগুলো রয়েছে, যে এত দরকার, এত থেকে কম হলে চলবে না, অতর ওপরে হতে হবে, তার মধ্যে আমার কস্টিং কম করতে হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বাধা গোষ্ঠী বা ইংরেজিতে কনস্ট্রেন্ট বলে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 আমি 4টা সমীকরণ পেলাম। এবার 4টা সমীকরণ আমরা একটু কাছে লিখে নিই। ঠিক আছে, তাহলে লিখে নিই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর থেকে পাই। তাহলে আলটিমেটলি আমার সমস্যাটা কি হচ্ছে, সমস্যাটি হলো, আচ্ছা আমরা জেড সমান পেয়েছিলাম 20x + 30y, যেটাকে অবশ্যই খরচ যেহেতু, তাহলে এটাকে অবম করতে হবে নাকি, তাহলে অবম করো, এটা আমার অবজেক্টিভ ফাংশন ছিল, তাই তো। আচ্ছা, বাধা গোষ্ঠী আমরা এখানে কী পেলাম, যেটা ইংরেজিতে কনস্ট্রেন্ট বলে, তাহলে বাধা গোষ্ঠী পেলাম আমরা, একটা হচ্ছে 5x + 8y > 80 এবং 6x + 10y > 100। ঠিক আছে, এবং x > 0 এবং y > 0, তাহলে এগুলো হচ্ছে বাধা গোষ্ঠী, যেটা কোনোদিন কিন্তু ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে বাধা গোষ্ঠী। আর সমস্যাটি অবজেক্টিভ ফাংশন হচ্ছে z = 20x + 30y, যেটাকে অবশ্যই খরচ যেহেতু, তাহলে অবম বা মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো এটি হচ্ছে সমস্যাটি, তোমাকে এইটুকু তুমি যদি করে দেখাতে পারো তাহলে তুমি ফুল মার্কস অর্থাৎ 5-এ 5 পেতে পারো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো যে বিবৃতিমূলক যদি প্রশ্ন দেওয়া থাকে সেটাকে আমরা কীভাবে সমস্যা করব। প্রথমে একটা ছক বানিয়ে নেবো যাতে ভাষাটা বারবার পড়তে না হয়। ঠিক আছে, তারপর ওই ছক থেকে আমরা একটা ভেরিয়েবল দুটো ধরে নেব, সেই ভেরিয়েবলগুলো ধরে আমরা তারপরে ডিসিশন মেকিং করবে। যদি খরচ হয় তাহলে মিনিমাইজ করার চেষ্টা করব, যদি লাভ হয় তাহলে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করব। সেখানে আমার কোন বাধা রয়েছে, সেই বাধা গোষ্ঠী বা কনস্ট্যান্টগুলোকে আমাকে সেইগুলো খেয়াল রেখে বা তাদেরকে মাথায় রেখে আমাদের কিন্তু সমস্যাটি বানাতে হবে। ওকে, তো এইভাবে তোমাদেরকে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী ভিডিওতে যখন তোমাদের যে অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে যখন করব, তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে।